আমরা যখন আলাপ শুরু করছি তখন হাতে আসলে খুব অল্প সময়। ঠিক কিসের? নিশ্চয়ই মাথায় এই প্রশ্নটি যাচ্ছে ত্রয়োদশ নির্বাচনের। আপনি যখন ভোট দিতে যাবেন তার কিছুক্ষণ আগেই আসলে আমরা এই আয়োজনটি উপস্থিত হয়েছি। আজকে আলাপে আমাদের সাথে যুক্ত থাকছেন মোর্শেদ হাসিফ হাসান, সাংবাদিক, আমি যদি বলি স্পেশাল করেসপন্ডেন্ট চ্যানেল 24 এর, এবং একই সাথে থাকছেন নির্বাচন কৌশল বিশেষজ্ঞ মোহাম্মদ ইউনুস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, জানাব ইউনুস এবং হাসিব। হাসিব, আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করতে চাই। যেহেতু আপনি সাংবাদিক, মাঠে কাজ করছেন, আমি মিস করছি। এনিওয়ে, কি দেখছেন পরিবেশ? আমি যদি বলি প্রায় 15 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, মানে এমন ঠিকঠাক নির্বাচন, হ্যাঁ, এমন একটা নির্বাচন যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে। আমরা মনে হয় সবশেষ এরকম 14 সালের শুরুতে দেখেছিলাম, তারপরে যেহেতু একতরফা নির্বাচন হয়েছে, তো সেই হিসাবে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি। এখন প্রতিদ্বন্দ্বিতা যদি দেখতে পাই, সেখানে আবার একটু এভাবে বলতে হয় যে একটা অ্যালায়েন্সের দুইটা দলের প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি। আমি যদি ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে, সাংবাদিকতার বাইরে বাংলাদেশের নাগরিক হিসাবে যদি চিন্তা করি যে একটা জোটে ছিল বিএনপি জামাত, তাদের রাজনীতি ছিল হচ্ছে তাদের একটা জাতীয়তাবাদী রাজনীতি, এবং সেখানে ধর্ম একটা প্রায়োরিটি কিংবা টুল হিসাবে কাজ করেছে। সেই তারা অ্যালায়েন্স বিকাম রাইভালস, যদি এভাবে বলি আর কি, এভাবে দেখছি। সেই হিসাবে অন্তত তফসিলের পর থেকে অবশ্যই শহীদ হয়েছেন হাদি, সেটার পরে তেমন কোনো বড় সহিংসতা হয়নি, সেটা একদিক দিয়ে ভালো। এবং আরেকটা জিনিস ভালো যে গত কয়েকবারের তুলনায় এবার আইন শৃঙ্খলা বাহিনীর মানে মাঠে উপস্থিতি অনেক, প্রায় 10 লাখ। সেটা একটা, যদি কেউ মানে সহিংসতা করতে চায়, সে হয়তো একটু ভাবতে হবে যে আচ্ছা, এই যে আমরা দেখলাম হাসিব, যে সহিংসতা এবার কম, যতটা প্রেডিক্ট করা হচ্ছিল, ভয় পাচ্ছিল মানুষ, সে তুলনায় সহিংসতা কম। এইটার দায়িত্বটা বা আপনি কার উপরে দিবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাকি আসলে নির্বাচন কমিশন, না রাজনীতিবিদ, নাকি সাধারণ মানুষ? সহিংসতা কম, সেই এটা সবার একটা পার্টিসিপেশন আছে। কারণ গত 17 মাসে মানে কেউ পছন্দ করুক আর না করুক, যে পরিমাণ মব ভায়োলেন্স হয়েছে, তাতে আসলে সাধারণ মানুষের ভোট কেন্দ্রে যাবার কথা না। ফ্র্যাঙ্কলি, মানে আপনার কথা আমার পছন্দ না, আমি আমার পছন্দের বাহির বাদার লোক ডেকে আপনাকে এখানে হেনস্থা করলাম, সে নারী হোক, পুরুষ হোক, বড় নেতা হোক, ছোট নেতা হোক, সাধারণ মানুষ হোক, যে কোনো ঘটনা হয়েছে। ইভেন আমরা মানে অন্তর্বর্তী সরকারের শুরুতেই দেখেছি ঢাকা হলে একটা চোরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা তো অমানবিক, এমন রাষ্ট্র তো বাংলাদেশ চায়নি। এই অমানবিক আচরণগুলোর কারণেই তো জুলাই হয়েছে। তো সেই জায়গায় একই আচরণ করা হলে তো, এই ধরনের অনেকগুলো মব ভায়োলেন্সের কারণে সরকারের মনে হয় শেষ মুহূর্তে কিছুটা টনক ধরেছে। এবং সবশেষ দুটো বড় এবং প্রভাবশালী গণমাধ্যমে যখন আগুন দেওয়া হয়, তখন মনে হয় সরকার সত্যি সত্যি দারুণভাবে সমালোচিত হয়েছে। ফলে ভোটকে নিরাপদ না করার আর কোনো উপায় নাই, এটা সরকারের অংশ। আর রাজনৈতিক দলগুলো যেহেতু শুরুতে বলেছি তারা অ্যালাইজ, তারা প্রত্যেকের শক্তি সম্পর্কে জানে, কোন জেলায়, কোন গলিতে, কোন অলিতে কে কতটুকু শক্তিশালী সেটা সম্পর্কে জানে। এবং একটা উদাহরণ হয়তো বা তৈরি হয়েছে, আমি জানি না সেটা এক্সাম্পলটা কাউন্টেবল কিনা, সেটা হচ্ছে ভার্সিটিতে যখন ইলেকশনগুলো হয়, ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়, সেটা সহিংসতা মুক্ত হয়েছে। সেইটা তরুণদের মাঝে আলোচনা তৈরি করেছে, সামাজিক মাধ্যমে অনেক এসছে। সেটা যদি বড় দুই দল রিড করে থাকে, জামাত এবং বিএনপি, এবং তারা সেটা ফলো করে থাকে, আই উড সে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। সেই হিসাবে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। আর আমরা তো চেষ্টা করছি যেন খবরগুলো এমনভাবে প্রচার করা হয় যেন সবাই তার জায়গাটা বুঝে যে সাধারণ মানুষেরও দায়িত্ব আছে। অর্থাৎ যে ভয়টা মানুষ পেয়েছিল, সেই ভয়ের জায়গা থেকে আমি বলবো যে অনেকখানি সরে এসছে। আমি ভোট কেন্দ্রে যেতে চাই, এরকম আমি বলবো যে প্রায় সবার মুখেই শোনা যাচ্ছে যে আমি ভোট কেন্দ্রে যেতে চাই, ভোটটা দিতে চাই। আমি এবার একটু মোহাম্মদ ইউনুস আপনার কাছে আসতে চাই, যে এই যে ভোট কেন্দ্রে যেতে চায় একজন ভোটার, সেই ভোট কেন্দ্রে তাকে নেয়ার জন্য রাজনৈতিক দলের সবচেয়ে বড় ভূমিকা, যে তার নেতা নির্বাচনের জন্য সামনের দিনে আসলে কে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন। এই দেশ পরিচালনার ক্ষেত্রে আমি যদি এই মুহূর্তে দেখি যে বড় রাজনৈতিক দলগুলির কথাই আমি সামনে আনতে চাই, কার প্রচার কেমন দেখলেন, কার প্রচারের কৌশল আসলে এই মানুষগুলিকে ভোটের মাঠে বেশিরভাগ নিতে পারবে বলে মনে করেন? প্রচার তো আসলে দেখিনি, কিছু নাটক মঞ্চস্থ হতে দেখা গেছে। যেমন
যার যেরকম মন চাইছে বিশাল বিশাল স্বপ্ন দেখানো, এটা করবো সেটা করবো, এটার সাথে কোত্থেকে টাকা আসবে, রিলেভেন্ট এবং রিজনেবল ইনফরমেশন এবং এটা সোর্সগুলো না বলে নিজের মন গড়া মতো করে মনের মাধুরী মিশিয়ে গল্প বলেছে প্রচুর, যেগুলো বাস্তবসম্মত না আমাদের দেশের কনটেক্সটে এবং রাজনৈতিক বাস্তবতায়। যার কারণে এদেশের সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু তারা সুস্পষ্টভাবে আপনাকে বলতে পারবে না যে আসলে বিএনপিকে কেন ভোট দিবে সে অথবা জামাতকে কেন ভোট দিবে। বিএনপি জামাত বরং নির্বাচনে মানুষকে তারা কি করবে সরকারে গেলে সেটা না বলে নিজেদের রাজনীতিটা করেছে। নির্বাচন, সরকার এবং রাজনীতি তিনটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু এই শেষ করেন আপনি। এই ক্ষেত্রে নির্বাচনের ব্যাপারটা সম্পূর্ণ স্বার্থভিত্তিক, স্বার্থকেন্দ্রিক ব্যাপার। আপনি জনগণের জন্য কি করবেন? আপনি যদি সরকারে যান তখন আপনি সবার জন্য কাজ করতে হবে, আপনাকে শুধু যে ভোট দিছে তার জন্য না। আপনি তখন সবার হয়ে ওঠেন। আপনার রাজনীতি যখন করেন তখন হয়তো আপনি শুধু একটা গোষ্ঠীকে টার্গেট করে করেন, আপনার নির্দিষ্ট একটা ভোটার থাকে বা একটা সমর্থক থাকে, কিন্তু সরকারের নির্দিষ্ট কোনো সমর্থক থাকে না, 18 কোটি মানুষই তার সমর্থক। তো নির্বাচন সরকার এই জায়গায় আপনাকে পিওরলি জনগণকে ওন করে সবাইকে আপনার প্রস্তাবনা রাখতে হয়। তো এবার যে সেটা না ইশতেহার করে- আসলো সব দলের, আপনার কাছে কি মনে হয় না যে সেখানে আসলে তারা সবাইকেই টার্গেট করেছে? মানে এই 12 কোটি ভোটারের বাইরে যে আরো 10 কোটি মানুষ তারাও আছেন। না, সবাই তো আছে, আসলে কি যে আছে তারা কি বলছে। যেমন আমি একটু আগে যে জিজ্ঞেস করছিলাম জামাত দেশকে কি দিতে চায়, জামাতের অফারটা কি জনগণের জন্য, কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারে না। আপনি জামাতে কেন ভোট দিবেন, বলে যে দাড়ি টুপি আছে এলাই ভোট দেব। আপনি জামাতে কেন ভোট দিবেন, তার ওই দীর্ঘদিনের রাজনৈতিক যে একটা কালচার, সেটার কারণে অনেকে তাকে হয়তো পছন্দ করতে পারে, সে চাঁদাবাজি করে না হয়তো কথার কথা, এজন্য ভোট দিবে। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন এই ভোটে কি প্রচার করেছে তারা, কি প্রচারণার কারণে ভোট দাঁড়াবে, সেরকম নতুন কোনো কৌশল মানুষের কাছে পৌঁছানোর মতো সেরকম কোনো কৌশল এবং প্রচারপত্র কিংবা প্রচারণার জন্য যে কন্টেন্ট থাকা দরকার তার কাছে, সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরা তার জিনিসটা। আপনি হয়তো একটা খুব ভালো জিনিস দেশের জন্য করবেন, কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে, তার ভাষায় বলতে হবে, সহজ ভাষায় মানুষকে জানতে হবে। সে ভাষায় জনগণের কাছে আপনি কোন জিনিসটা নিয়ে গেছেন যেটা দিয়ে জনগণ জামাতকে আইডেন্টিফাই করবে। আপনার কাছে জামাত মানে কি? দাড়ি টুপি? দাড়ি টুপি দিয়ে তো রাষ্ট্র চলবে না। রাষ্ট্রের জন্য তো জনগণকে ভাত দিতে হবে পেটে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাইতে হবে। জামাত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য জনগণ যাতে বুঝে এবং মনে রাখে এরকম কি পলিসি মানুষের সামনে রাখছে। জনগণ তো পলিসি বুঝে না, এই শব্দই শুনে নেই। আচ্ছা, বিএনপি এই জায়গায় বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে আসছে, বিভিন্ন কার্ড বিতরণ করবে বলছে, কার্ড ব্যবসা বলতেছে অনেকে এটারে। কিন্তু এই যে কার্ড, এটা প্রচুর বিভ্রান্তিকর এবং এই কার্ড এদেশের জন্য রিলেভেন্ট কিনা, এটা একটা ওয়েস্টার্ন সোশ্যাল সেফটি নেট, কিংবা অনেকে আবার দেখাচ্ছে যে এটা অলরেডি আওয়ামী লীগ শুরু করছিল পরবর্তীতে। এখন এই যে কার্ডের ব্যাপারটা, এটার মধ্যে আসলে কি কি সুযোগ সুবিধা দিবে এগুলো বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের অধীনে দেখা গেলো যে 100টা সুযোগ সুবিধা দিবে বা 10টা দিবে, 50টা দিবে, কিন্তু জনগণকে সুস্পষ্টভাবে আপনাকে বলতে হবে যে এটা দেবো, যেন জনগণ বুঝতে পারে, মনে করে রাখতে পারে। আপনি জনগণের সামনে যদি একটা বই রেখে দেন পুরা, সে সেটা বলতে পারবে না, পড়তে পারবে না, বুঝতে পারবে না। 1 কোটি কর্মসংস্থান বলছে 2 দলই। এই জিনিসগুলো তো হলো গাঁজাখুরি গল্প। এগুলোই বললাম যে আসলে গল্প প্রচার করছেন আপনি। আপনি এই যে 1 কোটি কর্মসংস্থান আপনি দিবেন, কোন কোন ভাবে কোন কোন খাত থেকে দিবেন সেটা যদি এখন আপনি আবার জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, তখন তাদের মতো করে তারা কতগুলো মানে জিনিস তুলে আনে আর কি, কিন্তু এগুলো বাস্তবসম্মত না। আসলে এর আগেও আমরা শুনছি 10 টাকায় চাল দেবো, ভোট আসলে এরকম আকাশচুম্বী কথাবার্তা বলে। তার মানে স্ট্র্যাটেজিতে তো আসলে কোনো পরিবর্তন আসে নাই। গত 50 বছর আগে যা স্ট্র্যাটেজি ছিল নির্বাচনের প্রচারের, এখনো তাই। মানে আরো খারাপ হয়েছে। আওয়ামী লীগ না থাকার কারণে, আওয়ামী লীগ বিএনপি একটা বাইনারি ছিল আগে, এখন আসলে আওয়ামী লীগ না থাকার কারণে আগে যে একটা আমেজ ছিল বা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা ছিল, যে কিছুটা ডিফারেন্সিয়েট করা যেত, এখন ওটাও করা মুশকিল হইতেছে। এখন বরং আরো বেশি মানে ইয়ে হয়ে গেছে যে আসলে মানে
বিএনপি এবং জামাতের মধ্যে আলাদা করা, যে আসলে কে কি বলতেছে, দুইজনের সবকিছু অলমোস্ট মনে হয় যে সেম সেম, দুজনই ওয়েলফেয়ার স্টেটের কথা বলে, এই মানে আসলে এই সময়টাতে আসলে এক নম্বর বিষয় হলো তাদের কাছে জনবান্ধব, জনসম্পৃক্ত কথাবার্তা পাওয়া যায়নি। যেহেতু আপনি প্রতিদ্বন্দ্বিতা শব্দটি তুললেনি, আমি একটু হাসিবের কাছে একটু জানতে চাই। হাসিব, মাঠে ঘুরছেন পুরো নির্বাচন সময়টা, আমি জানি যে আপনি মাঠে কাজ করছেন নির্বাচন নিয়ে, আসলে কি প্রতিদ্বন্দ্বিতা নেই? ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আমেজ কি নেই মাঠে? অনেকেই বলছেন যে আওয়ামী লীগ নেই, সো প্রতিদ্বন্দ্বিতা আসলে কার সাথে কার হবে? সেটা তো একটা ইস্যু আছে যে আসলে অ্যালাইস থেকে গিয়ে দুজন একই রকম কথা বলছে কিনা। ইউনুস ভাইয়ের সাথে কিছু জায়গায় ডেফিনেটলি আমি মানে এগ্রি করি, ইয়েস, জনগণের জন্য তারা আসলে কি বলেছে আর কি বলে নাই সেটা খুব স্পষ্ট না। আপনি যদি, এটা খুব সত্যি কথা যে ইন পার্টিকুলার একটা লাইন যে এই দল আমার জন্য এটা করবে, আমি তাদের ভোটার কিন্তু তাকে ভোট দিব, এরকম কিছু বলার নাই। আর একটা আমার কাছে একটা জিনিস মনে হয় যেটা আমি এর আগে হঠাৎ করে একদিন আমার নির্বাচন কমিশন যিনি কাভার করে তাকে জিজ্ঞেস করলাম যে এত কম সময় দিল কেন প্রচারণার জন্য, আর দলগুলো এগ্রি করলো কেন? তো সেই জায়গাটা সেও খুব স্পষ্ট উত্তর দিতে পারে নাই। কারণ হচ্ছে গিয়ে মানে এই সরকার যা করছে তার সাথে বড় দলগুলোকে সাথে নিয়ে যাচ্ছে। এবং সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না, যখন একটা করে ঝামেলা হচ্ছে আমরা দেখেছি সবাইকে একসাথে ডেকে নিয়ে এসে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়ার চেষ্টা করছে। এইটা রাজনৈতিক দলগুলো কেন সেই আস্থায় দেওয়া গেল এবং কেন তারা বলল না যে 12 তারিখে আপনি নির্বাচন দিচ্ছেন, আপনি আমাকে প্রচারণার জন্য সময় দিচ্ছেন না কেন? হয়তো বা প্রচারণার সময় পেলে দলগুলো নিজের স্ট্র্যাটেজি আরো স্পেসিফিক করে তুলে ধরতে পারতো এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা আর একটু স্পষ্ট হতো। যে প্রতিদ্বন্দ্বিতা হয়তো আমরা বলছি শুধুমাত্র বড় অনেকগুলো দল আছে, কিন্তু এই দল আমাকে এটা দিবে, ওই দল আমাকে এটা দিবে, এই আলোচনাটা খুব স্পেসিফিক, যেটা ইউনুস ভাই বলার চেষ্টা করছেন এবং বলেছেন নাই। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে এবারের নির্বাচনে, সেটা ইউনুস প্রধান দুটি দল তারা দুটি বিষয়কে একসাথে সামনে এনেছেন, যেহেতু তারা এলাই ছিলেন। হ্যাঁ, একটা হচ্ছে ৭১ ইস্যু, একটা হচ্ছে ধর্ম ইস্যু। সো দেখা গেছে যে ৭১ ইস্যুকে বিএনপি একভাবে কাজে লাগাচ্ছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে সে হয়ে গেছে যে যেহেতু অসাম্প্রদায়িক, আওয়ামী লীগের পরে অসাম্প্রদায়িক দল হিসেবে আমি আসলে এই ভোটের দাবিদার, তিনি মানুষজনকে যে বলছেন। জামাত যে বলছেন যে আসলে এই জায়গাটায় আমরা দাবিদার, কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ দিয়ে এতদিন মানুষকে নানাভাবে মুক্তিযুদ্ধের যে বাইনারি সেটা দিয়ে হেনস্থা করা হয়েছে, এখন সেখান থেকে আমরা মুক্তি দিব। আর আরেকটা তারা হচ্ছে ধর্ম। জামাত বলেছেন যে ধর্মের আদর্শে দেশ গড়া হবে, বিএনপিও একই জায়গায় কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে কার তথ্যটা মানুষের কাছে পৌঁছেছে, কে কোন বিষয়টা বেশি নিয়েছেন? জাস্ট নাথিং নিউ অ্যাকচুয়ালি। আমরা জানি জামাত ধর্মভিত্তিক দল, এটা ধর্মের কথাই বলবে। বিএনপি জাতীয়তাবাদী দল, সে দেশের কথাই বলবে। তাহলে ধর্ম বনাম দেশ, এবারে নির্বাচন একটা দেশের শক্তি আর একটা ধর্মের শক্তি, এই তো কথাটা। আবার এই ধর্মদেশ একসাথে হয়ে যেটা হয় সেটা হলো রিলিজিয়াস ন্যাশনালিজম, ধর্মীয় জাতীয়তাবাদ। এটা কিছুটা করার চেষ্টা করতেছে ব্লেন্ড করে জামাত এনসিপির লয়া। এখন কথাটা কেন নতুন কিছু তো নাই, দুজন তো এই প্যাটার্নেরই দল, নতুন কিছু তো অফার করে না। কিন্তু স্বাধীনতার ইস্যুতে তো তারা দুভাগ হয়েছে এখন। মানে এখন তো বিএনপি জামাতকে গালিগালাজ করছে, আগে তো এদেরকে পকেটেরই তারা রাজনীতি করতো, কিন্তু এই স্বাধীনতার ইস্যুতেই তো তারা দুই ভাগ এখন। রাজনৈতিক সমঝোতা একটা বিষয়, এনসিপিও তো জামাতের প্রচুর গালাগালি করছে স্বাধীনতা নিয়ে, এনসিপি তো এখন তার লোকে আছে। রাজনৈতিক সমঝোতা একটা বিষয়, রাজনৈতিক সমঝোতা হয়ে গেলে আবার গালাগালি বন্ধ হয়ে যাবে, নো প্রবলেম, ইটস ফাইন, এটা চলে, সংসারেও চলে, ইটস ফাইন, এটা চলে, এটা ইটস নট এ বিগ ডিল, পলিটিক্স এটা হয়। সো এটা আলাদা হয়ে যায় না কোনো কিছু। ব্যাপারটা হলো যে প্যাটার্নে ছিল সে প্যাটার্নে আছে। আপনি ফান্ডামেন্টালটা অ্যানালাইসিস করলে দেখবেন যে জামাত ঠিকই এখন ওই ৭১ অবস্থানেই আছে, সে ঘুরে পেছে ওটা বলে ঠিকই, তার মহলে সামনে একটু মুখোশ পয়রা কথাবার্তা বলে এখন নির্বাচনের কারণে। বিএনপির প্যাটার্নে আছে, সে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ নিয়ে কথাবার্তা বলতেছে, সবার আগে বাংলাদেশ তা বলতেছে। সবার আগে বাংলাদেশের মানেটা বুঝেন আপনি? এই যে নতুন কিছু নাই দুজনের মধ্যে, এটা তো রাজনীতি এদের। নির্বাচনে আমারে কি দিবেন আপনি ভাই? সরকার চালাবেন আপনি, তাই না? আমারে আপনি নির্বাচনে কি দিবেন? আপনার অফারটা কি নির্বাচনে? ধর্ম এবং দেশের যে যুদ্ধ, এটা তো রাজনৈতিক যুদ্ধের দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। এখন তো আমরা একটা দেখবো সরকার, এই রাজনৈতিক যুদ্ধ পরেও চলবে, এটা চলতে থাকবে।
কিন্তু নির্বাচনে আপনি সরকার গঠন করবেন, আমি আপনাকে টাকা দেবো, ট্যাক্স দেবো, সার্ভিসটা কি দিবেন? হোয়াটস ইউর অফার? ধর্ম? তাহলে যখন দেশ? না কি? না, আমি একটু জানতে এই যে চাই অফারটা নাই আর কি, এই যে অফারটা নেই। নাই, তাহলে যে মানুষ, আমরা বলছি 50% ভোট কাস্টিং হবে, 60% ভোট কাস্টিং হবে, মানুষ যাবে, তো যে অফার পাচ্ছে না, ধরেন আমি কোনো অফার পাইনি, আমার কি যাওয়া উচিত না উচিত না? আমি কি যাবো না যাবো না? আমি হিটলার না, আমি এটা ডিসাইড করতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। না মানে আমি এটা আপনি অফার যাবেন কি পাচ্ছি যাবেন না, হোয়াট শুড আই ডু? আমি তো আবার এটা তো বলছি যে এটা আমার অধিকার, নাগরিক অধিকার, আমার এটা করতে পারতে হবে। কিন্তু এটা কোন প্র্যাকটিসের মধ্যে পড়া উচিত তাহলে? এই জিনিসটা প্রমাণ করে আমাদের রাজনৈতিক অবস্থা কি, কোন জায়গায় দাঁড়ায় আছে, যে জনগণ জানেই না আসলে তার অফারটা কি। জনগণ এখনো ধর্ম এবং দেশ দিয়ে আইডেন্টিফাই করতেছে দল দুইটারে। তাইলে এই জায়গায় তার মানে ওদের সুস্পষ্ট কোনো অফার নাই, না থাকার কারণে জনগণের কাছে আসলে নতুন কিছু যায় নাই, ওই ধর্ম এবং দেশটাই গেছে, রাজনীতিটাই গেছে। তাহলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হইতেছে দুই দলের মধ্যে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হইতেছে না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কি জিনিস? নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট জিনিস, যেমন আলাদা জিনিস। রাজনৈতিক একটা সম্পর্ক থাকলেও নির্বাচনের ক্ষেত্রে আপনি এর জন্য দেখবেন অনেক বড় বড় রাজনীতিবিদ নির্বাচনে হারা যায়। আবার দেখবেন যে অনেক লোক যে খুব ভালো রাজনীতিবিদ না, দলে ভালো পদ নাই, কিন্তু নির্বাচনে জিতে আসে। ইলেকশন স্ট্র্যাটেজি এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজি ডিফারেন্ট জিনিস। ইলেকশন হলো পুরাটাই জনগণের স্বার্থ অনুযায়ী জনগণকে আপনি কি সার্ভিস দিবেন তার ট্যাক্সের বদলে এটা অফার করা সরকারে গিয়ে। তাহলে আমাদের এখানে যারা ভালো রাজনীতিবিদ, আপনার রাজনীতি যারা ভালো বুঝতে মানুষ, হ্যাঁ যারা ভালো মানুষ, ভালো রাজনীতিবিদ, এই ধরনের মানুষ হারে কেন আমাদের এখানে ভোটে? এজন্যই হারে। ভোটের কৌশল ভিন্ন জিনিস, ভোটের কৌশল আর রাজনৈতিক কৌশল এক না। রাজনীতি দিয়ে যত আপনি ভোট দেখতে যাবেন তত বেশি ভোট আপনি হারবেন। ভোটের একটা আলাদা কৌশল আছে, আলাদা প্যাটার্ন আছে। ভোটের সময় মানুষের সাইকোলজি ভিন্ন, ভোটের সময় মানুষ দেখে তার লাভ কি হইতেছে। এই জন্য 100 টাকায় 500 টাকায় 1000 টাকায় মানুষ ভোট বিক্রি করে না, কারণ সে বলে যে আসলে তোর যে একবার পাইছে এরপর তার পাবো না, এখন যা পাই তা দিয়া দেয়। তারপরে মূল কালপিট তো তাহলে ভোটার। সুতরাং পয়েন্টটা হলো যে আসলে মানুষের কাছে এই যে বলতেছেন যে কোন প্রচারটা পৌঁছাইলো, প্রচারটা তো আসলে যার যে রাজনীতিটা আগে থেকে ছিল ওই রাজনীতিটা অলরেডি মানুষের ভিতরে বিদ্যমান ছিল। মানুষ জানতো জামাত মানে ধর্মভিত্তিক দল, বিএনপি মানে হলো দেশ প্রেমিক বা জাতীয়তাবাদী দল। ওই প্রচারটা আগে থেকে ছিল, ওটারে একটু চিল্লাই পাল্লায় একটু মানুষের সামনে তুলে ধরছে। আগে থেকে মানুষ এটা জানতো, এটারই উপর ভিত্তি করে মানুষ এখন ভোট দিবে। মানুষ এখন কেউ ফ্যামিলি কার্ডের জন্য ভোট দিবে না। আর জামাত কি কার্ড দিবে জামাত তো আমি জানি না, আসলে আমি নিজেই জানি না যে আসলে জামাতকে আমি কেন ভোট দেবো। হাসিব, মানুষ কেন ভোট দিবে? মানুষ কেন ভোট দিবে? এর কঠিন প্রশ্ন। মানুষ ভোট দিবে প্রথমত আমার ধারণা নগদ পাওনার জন্য। অবশ্যই, সেটা তো অবশ্যই, এটা তো খুব সত্য কথা। আপনি নগদে যা পান সেটাই আপনার লাভ, এইটা গ্রাম দেশে একেবারে আছে। না, আমি গ্রাম দেশের কথা বললাম। আমার তো যারা আরবান সিটিজেন, মানে শহরে যারা থাকে, সে তো 500 টাকার জন্য ভোট দিবে না, তাহলে সে কেন ভোট দিবে? সে ভোট দিবে তার সিভিক ডিউটি পূরণ করে, সেই ধারণা থেকে। সিভিক ডিউটির জন্য তো কোনো ভালো প্রচার নাই। আমি কি দেখে ভোট দেবো? আমার ফ্যামিলি কার্ড, আই এম নট কনভিন্সড দ্যাট ফ্যামিলি কার্ড, আমার জামাত কিছু বলে নাই, তাহলে আমি কেন ভোট দিতে যাব? কেন আমি ভোট এটা দেওয়ার মানে ছাড়া কি? আপনার কাছে আপনার মানে খুশিতে ঠেলাই। পছন্দের মানুষ ঠিক করার উপায় কি? আপনার জন্য কাছে তো আর কোনো তারপরে উপায় আমি নেই। নেতা নির্বাচন করব, আপনি আপনার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করবেন, সেটার উপায় কি? এটা ছাড়া তো উপায় নেই। ভোট আপনি আসলে ভোট দিবেন রাজনৈতিক কারণে, যার যে রাজনীতিটা ছিল ওই রাজনীতির সাথে আপনি যতটুকু অ্যালাইন করেন তাদের, ওটার কারণে ভোট দিবেন, নির্বাচনের কারণে না, বা তার অফারটার কারণে না। কারণ তার অফারটা তো আপনি জানেনই না, ওটা নিয়ে এসে আসেই নাই। আমাদের রাজনৈতিক অবস্থা খুবই বাজে অবস্থায় আছে, ওই অফারটা আপনার কাছে নাই। তার একটা ওয়েলফেয়ার, আপনার সার্ভিস অফার করা দরকার ছিল, ওটা সে করে নাই। তাহলে আপনি ভোটের সময়, ভোট দেওয়ার সময় আপনার এখন একটাই মানদণ্ড, এতে চাঁদাবাজি করে কিনা বা সে নারী অধিকার দিবে কিনা। হ্যাঁ, আপনার ওই তার রাজনীতি দেখে এখন ভোট দিতে হবে, নির্বাচন ওয়েলফেয়ার না। অথচ গভর্নমেন্টের কোনো রাজনীতি হয় না। এখন তো গভর্নমেন্ট নির্বাচন করবো আমরা, নাকি রাজনৈতিক দলের নেতা? আমাকে বিএনপির চেয়ারম্যান নির্বাচন করবো? আমরা তো সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন করবো, নাকি? তাইলে সরকারে যদি আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করি, সেক্ষেত্রে তো আমরা তার রাজনীতি দেখে ভোট দেবো না। আমরা দেখবো হ্যাঁ আমার সার্ভিস দেওয়ার জন্য কতটুকু ইফিসিয়েন্ট, তার সার্ভিসটা কি, এটা দেখা। এটা যেহেতু সে আমার দেখাই দিয়ে পারে না, এখন আমার হাতে কোনো অপশন নাই, বিকল্প নাই, আমাকে তার রাজনীতি দেখেই বিচার করতে হবে যে আসলে লোকটা দেখতে কেমন, কতটুকু হয়, মন্দের ভালো কতটুকু, এটা দেখে এখন মুভ করতে হবে। আচ্ছা, আপনার এই কথা আমি আবার আগের প্রশ্নটা করতে চাই। Please. সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে আমি রাজনীতিটা, আমি তো রাজনীতি করি না, কিন্তু আমি রাজনীতি দেখি কি আমি আসলে ভোট দিতে যাব? আসলেই তাই নাকি
এই যে সাধারণ মানুষের মাথার মধ্যে তো এই চিন্তাটাই নাই যে আমি আসলে কি দেখে ভোট দিব, তাহলে তাকে এই প্র্যাকটিসের মধ্যে ঢোকানোর কাজটা কার করার কথা? যে তুমি আসলে দল মার্কা এসব বাদ দিয়ে তোমার কি প্রয়োজন সেটার জন্য তুমি যাবা, তো সেটা আসলে কেন মানুষ যায় না? ধরেন যে স্বতন্ত্র দাঁড়ালো, আমি যদি ধরি মানে আজকের নির্বাচনে আগের দিন আসলে আলাপ করা উচিত তার কোনো প্রার্থী নেই, বা ধরি মিস্টার এক্স যিনি আসলে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করে গেছেন বা জলবায়ু নিয়ে কাজ করে গেছেন দিনের পর দিন, পরিবেশ নিয়ে কাজ করে গেছেন দিনের পর দিন, তিনি কেন কম ভোট পাবেন? দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো রাজনীতি এবং সমাজ দুইটা প্যাটার্ন বুঝতে হবে। রাজনীতি যেটা করে, যারা রাজনীতি করে তাদের কাজ সমাজ সংস্কার না, রাজনীতিবিদরা সমাজের দাস। সমাজে যা ঘটে তা রাজনীতিতে প্রতিফলিত হয়। রাজনীতিবিদরা কখনো সমাজের প্রশ্ন করার সাহস নাই, পারবে না। আল্লাহ ভোট আসলে সবাই দেখেন না দাড়ি টুপি পরে শুরু করে নামাজ পড়ে, এর আগে জীবনে মসজিদে যাই নাই, এখন দেখবেন যে এই তো উজু করতেছে পয়সা। সমাজ, এদেশের সমাজ, এটা নারী অধিকার নিয়ে এত কথা হইতেছে, কিন্তু এরপরও আপনি নারীদের ওই নেত্র নিউজ একটা ডকুমেন্টারি করছে, ওখানে নারীরা বলতেছে আমরা পুরুষতান্ত্রিক সমাজ চাই। এটা সমাজ এদেশের। এখন এদেশের সমাজ যেটা চাই রাজনীতিবিদরা সেটাই করে। সমাজ রাষ্ট্র চালায়। হ্যাঁ, রাষ্ট্র সমাজ চালায় না, কিন্তু ডিকটেট করে। সমাজ হলো মূল জায়গা। তাহলে রাজনীতি থেকে আপনি কখনো এটা এক্সপেক্ট করতে পারবেন না সে সমাজ সংস্কার করবে। সমাজ সংস্কার করতে হলে রাজা রামমোহন রায় লাগবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাগবে। সমাজ সংস্কার করার আলাদা লোক আছে, আলাদা প্যাটার্ন আছে, এটা সোশ্যাল মুভমেন্ট, ওরা এটা চেঞ্জ করবে। এটা নিয়ে এনজিওরা কাজ করতেছে, সিভিল সোসাইটি কাজ করতেছে, বা আরো বিভিন্ন ধরনের সোশ্যাল রিফর্ম মুভমেন্ট আছে বাংলাদেশে, এরা কাজ করতেছে। বা জামাত যে দল, তারা তো দুই জায়গায় পা দিয়ে রাখছে, এজন্য তারা সবসময় মুনাফেক হিসেবে প্রমাণিত হয়। সমাজ এবং রাজনীতি, তারা সমাজ ধরবে না রাজনীতি ধরবে, সমাজ ধরবে না রাজনীতি ধরবে, এ করে করে তারা মুনাফেক হিসেবে প্রমাণিত হয়। তো দুই জায়গায় পা দিলেই আপনি ঝামেলায় পড়বেন। জামাত, বিএনপি তো রাজনৈতিক দল, পুরোটা বুর্জোয়া রাজনৈতিক দল, নো ডাউট, এজন্য তারা নির্বাচনে জিতে আসে, ক্ষমতায় আসছে। এর আগে আওয়ামী লীগ সেম প্যাটার্ন, এরা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি। জামাত, সিপিবি এগুলো পলিটিক্যাল পার্টি না, এরা সোশ্যাল রিফর্ম মুভমেন্ট করতে চাই, কিন্তু রাজনৈতিক মুখোশে আম গাছে জাম হইব, এই অবস্থা এদের। এরা ক্লিয়ার না এদের জায়গাটাতে। রাজনীতি করলে পিওর রাজনীতি করতে হইব। রাজনীতির কাজ সমাজ সংস্কার না। আপনি রাজনীতির কাজ যদি সমাজ সংস্কার করতে যান, আপনি যদি জনগণের জ্ঞান দিতে যান, তাহলে জনগণ আপনার রাজনীতি খাইয়া দিব। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি একটা হাসিবের কাছে আসি। অনেকগুলি শব্দ, রিফর্ম, অভ্যুত্থান, সংস্কার, এই সবগুলি আমরা গত 1.5 বছরে বা 18 মাসে অনেকবার শুনেছি। এই শব্দগুলিকে কেন্দ্র করে এক ধরনের স্বপ্নও দেখা হয়েছিল যে এটা আসবে। 18 মাসের জার্নি কি বলে হাসিব, যে আদতেই কি আসবে? যারা স্বপ্ন দেখানোর চেষ্টা করেছিল, আপনার কিছু কি মনে হয় যে নির্বাচনের পরে সেই পরিবর্তন, আমাদের চিন্তার পরিবর্তন, রাজনীতির যে পরিবর্তনের কথা বলা হয়েছিল, সেটা কি আসবে নির্বাচনের মাধ্যমে? যেহেতু ইউনূস ভাই যেভাবে বলতেছিল যে সমাজ কে উপর বেস করে পলিটিক্স চলতেছে, তো সেই পলিটিক্স তো আসলে খুব বেশি চেঞ্জ হয় নাই, কারণ সমাজ চেঞ্জ ওইভাবে করে নাই, কিন্তু সমাজের থেকে চেঞ্জের চাহিদা নাই। সেটা হলো চেঞ্জের জন্য অভ্যুত্থান হয়েছে। আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছিলাম, কর্তৃত্ববাদী একটা শাসন ব্যবস্থাকে আমরা ফেলে দিয়েছি, এটা বাস্তবতা, এটা অস্বীকার করার সুযোগ নেই। এবং সেখানে মনে হয় অন্যান্য দেশে যেরকম হয়েছে যে এক্সট্রিম হয়ে গেছে, নাও ইটস টাইম টু গেট আউট অফ ইউর হ্যাংওভারটা কাটানো হয়েছে। অভ্যুত্থান হয়েছে এবং অভ্যুত্থানের প্রয়োজন ছিল, এবং এই ফলটা তারাই নিশ্চিত করেছে, তাদের এই ফল ডাউনটা তারা এইভাবে নিশ্চিত করেছে। কন্টিনিউয়াসলি মানুষের বলার অধিকার কেড়ে নেওয়ার কারণে এটা হয়েছে, এরকম অনেকগুলো কারণ আছে। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে খুব কাঁচা অবস্থায় অনেকে বলেন, আমার কাছে কোনো এভিডেন্স নাই ফলে আমি আমার বক্তব্য হিসাবে দাবি করতে পারবো না, বাট অনেকে বলে থাকেন যে এর পরে অভ্যুত্থানটা চুরি হয়ে গেছে। এই যে ছেলেগুলো বুকের রক্ত দিয়ে যে ছেলে মেয়েগুলো রাস্তায় নেমে এই আমাদের নতুন স্বাধীনতা এনেছে, তাদের কাছ থেকে কতগুলো এনজিও জীবীর কাছে চলে গেছে। এনজিওর তো কখনো প্রকল্প শেষ হয় না, কারণ আরো উন্নয়ন প্রয়োজন। 18 মাস ধরে অনেক উন্নয়ন করার চেষ্টা করেছে, আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি, ইউনূস ভাই ভালো জানে, তার নামও আবার ইউনূস। তো সে আরো ভালো বলতে পারবে, কারণ তার দেখার একটা বড় ল্যান্ডস্কেপ আছে। তারপরেও যেটা হয়েছে যে
অনেকদিন পরে রাজনৈতিক দলগুলো একমত হোক আর দ্বিমত হোক একটা জায়গায় আলোচনা বসেছে। একদিন ডিপ্লোমেট আমাকে একদিন বলছিলেন যে তোমাদের দেশে সোশ্যাল পলিটিক্যাল ব্রিদিং স্পেস নাই, যে ঠিক আছে সারাদিন রাজনীতির মাঠে হাও হাও কাউ কাউ হলো, হয়তো মারামারিও হলো, সন্ধ্যায় কোনো একটা জায়গায় তোমরা একটা সোশ্যাল গ্যাদারিং একসাথে হও না, তোমাদের মুখ দেখা দেখি নাই, একসাথে চা খাও না, ন্যূনতম মানুষ হিসেবে যে সম্পর্ক থাকার প্রয়োজন তোমাদের এখানে এটা নাই। কিন্তু সে আমাকে বলছিল 22 সালের দিকে একটা ন্যাশনাল ডে গ্যাদারিং এ। ফলে সবসময় 24 আওয়ার্স তোমরা একজন আরেকজনকে জাজ করো এবং তোমাদের রাজনীতিটা শত্রুতায় পরিণত হয়েছে, এইভাবে তোমরা আগাতে পারবে না। তো তখন আমার কাছে মনে হয়েছিল সে মনে হয় অল্প দিন এসে আমাদেরকে একটু বেশি জ্ঞান দিচ্ছে, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে ভদ্রলোক মনে হয় ঠিকই বলছিল। যেহেতু এই প্রসঙ্গটা আনলেন, আমি জানি যে আপনি ডিপ্লোম্যাটিক বিট করেন, সো আসলে বিভিন্ন রাষ্ট্রে আসলে কিভাবে ভাবছে, কিভাবে দেখছে আমাদের রাজনীতিকে, সেটা আপনাদের মাধ্যমে আসলে আপনারা জানতে পারি। জি। হাসিব, নির্বাচনটাকে কিভাবে দেখছে বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র? যে যা স্বার্থ নিয়ে আছে, অনেস্টলি যে যা স্বার্থ নিয়ে আছে। একটা সময় মনে হতো হ্যাঁ বিদেশিরা আমাদের ভালো চায়, স্লাইটলি উন্নয়ন চায়, which is true, কিন্তু আমরা উন্নত হলে তাদের লাভটা বেশি হবে, আমরা আরো বেশি এফিসিয়েন্ট হলে তাদেরই লাভটা বেশি হবে। যদি বাংলাদেশের মানে গার্মেন্টসের জায়গায় আরো কয়েকটা পণ্য বেশি একইভাবে উৎপাদন হয় এবং রপ্তানি হয়, তাহলে ওইগুলো তাদেরকে করতে হচ্ছে না, ওই কাজগুলো আমরা করে দিচ্ছি, আমরা তাদের কাপড় সেলাই করে দিচ্ছি, আমরা তাদের জন্য উন্নতির আলাপ না, তাকে কাপড় সেলাই করতে হচ্ছে না, তাকে দর্জির কাজটা করতে হচ্ছে না, আমি তার দর্জি হচ্ছে। আমরা যদি এখানে ভালো ফসল উৎপাদন করি, ভালো চিংড়ি উৎপাদন করি, তাকে চিংড়ি চাষ করতে হচ্ছে না, তার কৃষকের কাজটা কমে যাচ্ছে, সে তখন ওই কৃষকের মেধা, শ্রম এবং সময়কে এবং অর্থায়নকে গবেষণা দিতে পারছে। আমার কিন্তু গবেষণা হচ্ছে না, আমি তো মাঠে কাজ করছি, আমি তো কাপড় সেলাই করতেছি, রাইট? ফলে আর যে কাপড় সেলাই করতেছে তার আর কত আয়? এখন না হয় বেতন বাড়ছে 22,000 টাকা, 23,000 টাকা, 40,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা। তার এখন যে পরিমাণ খাবারের দাম কিংবা অন্যান্য বাজারে যে মার্কেট, সে তো খরচ করতে পারছে না, তার সন্তান তো গবেষক হচ্ছে না, ফলে আমাদের দেশে গবেষণা হচ্ছে না। হ্যাঁ, আমি অনেক টাকা আয় করতেছি রপ্তানি করে, সাউন্ডস ভেরি গুড। আবার একইভাবে দেখেন বিদেশে যারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশিরা, তারা কি কোনো গবেষণার সাথে জড়িত? না, তারা তো রাস্তা বানায়, পথঘাট সাফ করে। তার সার্বিকভাবে আমি কোথায় আছি? এটা সত্যি কথা যে কিছু দেশ আমাদের উন্নয়ন চায়, সে উন্নয়নটা কোথায় হচ্ছে, কতটুকু অবকাঠামোতে যাচ্ছে, কতটুকু আপনার মেধার বিকাশে হচ্ছে, সেটাও কিন্তু এখন আমাদের দেখার বিষয় আছে। এই নতুন বাংলাদেশে ছেলেমেয়েরা কিন্তু এটাও দেখছে। একটা সময় ছিল অনেক মানুষ পশ্চিমে পিএইচডি করতে যাচ্ছে, গিয়েছে, এখনো যায়, কারণ বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে, এখন অনেকে পূর্বেও যাচ্ছে, সেখান থেকে আরেকটা থট আসতেছে, সেটা বাংলাদেশে আসছে, সেটা মিঙ্গলিং হচ্ছে। ফলে আপনার কথার এক কথা যদি শেষ করি, এখানে আমেরিকা তার স্বার্থ দেখে, চীন তার স্বার্থ দেখে, ভারত তো অবশ্যই তার স্বার্থ দেখে, কোনো উপায় নাই। নির্বাচনটাকে কে কোন স্বার্থ দিয়ে দেখছে এবং কার প্রভাব বেশি? তার স্বার্থ দিয়ে দেখছে, সবার প্রভাব সমান, কোন রাজনৈতিক দল নাই, ফলে সবাই ইকুয়ালি পাওয়ারফুল। এন্ড ডক্টর ইউনূস সারা জীবন আমরা শুনে আসছি, পত্রিকায় পড়েছি যে উনি আমেরিকার লোক। উনি তো ওনার প্রথম বাইলেটারাল সফরে চীনে গেছে, তা আমি কি বুঝবো উনি চীনের লোক? অবশ্যই না। চীন সক্ষম হয়েছে তাকে আমেরিকা তার দেশে সফরে নিয়ে যেতে, আর কেউ পারে নাই, কিংবা চেষ্টা করে নাই, কিংবা সেভাবে ভাবে নাই, কিংবা তাদের এখন ডক্টর ইউনূসকে নিয়ে যাওয়াটা প্রয়োজন হয় নাই। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে যেহেতু আমরা দুই বড় রাজনৈতিক দলের ইশতেহার নিয়ে, বা আমরা যদি ইউনূস সাহেবের কথাতেই বলি যে আসলে কে প্রমিস করছে সেটা বড় বিষয়, সেটা নিয়ে কথা বলি, সেখানে দেশের স্বার্থ কোন দল বিদেশিদেরকে মাথায় রেখে ঠিক করেছেন? অনেস্টলি আমি দুইটা বড় দল এবং তিনটা দলের রাজনৈতিক ইশতেহার যেটা সেটা পড়েছি, এবং তো ফরেন পার্টটা অনেক বড়, ফরেন পলিসির জায়গাটা পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে কতগুলো লেখা আছে। এটা আলাদা কথা যে আমি হয়তো সাংবাদিক হিসেবে দেখছি, কিন্তু তারা হয়তো তাদের দল হিসেবে দেখছে। আমার জন্য যেটা বলা সহজ, একজন রাজনীতিবিদের জন্য সেটা বলা সহজ নয়। ইউনূস ভাইয়ের কথা অনুযায়ী, কারণ সে সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু সমাজ তার উপর বড় প্রভাব রাখে, আর এভাবে সে রাষ্ট্রটা পরিচালিত হয়। মানে সেখানে আমার কাছে মনে হচ্ছে তারা বাংলাদেশের যে চির নন ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এইটাকে তারা মাথায় রেখে করেছে। কিন্তু
অন্তত ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে খুব স্পষ্টভাবে, অনেস্টলি সবাই সবার বন্ধু হতে পারে না। তুমি আজকে আমার বন্ধু হলে কালকে আমার বন্ধু নাও থাকতে পারো, যদি তুমি ওর কাছ থেকে এটা কিনো, ওটা কিনো, সেটা কিনো, ইত্যাদি কিনো। শেষ করব এক কথা, ডোনাল্ড ট্রাম্প না, আমরা ওনাকে পছন্দ করি আর অপছন্দ করি, উনি বিশ্ব ব্যবস্থাটাকে বদলা দিয়েছে। এই 2026 সালে 25 সালে আমরা দেখলাম একটা দেশের বাহিনী আর একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতে পারে একদম। জনাব ইউনূস, এই জায়গাটাতে একটু আসি আপনার কাছে, যেহেতু আপনি আসলে নানা দেশের স্ট্র্যাটেজি নিয়ে, নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, শুধু বাংলাদেশ না। তো সেই অভিজ্ঞতা থেকে যদি আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের যারা বন্ধু রাষ্ট্র, তারা আমাদের এই নির্বাচনটাকে কতটা গুরুত্বের সাথে দেখছে? আমি কিছুদিন বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক টুকটাক স্টাডি করতে গিয়ে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, পাবলিক ইন্টারন্যাশনাল ল, এই আন্তর্জাতিক আইনের জন্মই হয়েছে হলো ইন্টারেস্টের উপর ভিত্তি করে, স্বার্থ। বন্ধু শত্রু বলে কিছু নাই, কমন ইন্টারেস্ট হইল একটা ইস্যু। আপনার সাথে কার স্বার্থ মিলে, কে আপনার স্বার্থটা সার্ভ করবে, সবাই সবার স্বার্থটা ইনশিওর করে। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক পুরোটা স্বার্থের উপরে ভিত্তি করে। দুইটা জিনিস, ওয়ার অ্যান্ড ইন্টারেস্ট। আন্তর্জাতিক আইনের জন্মই হয়েছে যুদ্ধ কিছুটা হিউম্যানাইজ করার জন্য, এবং পরবর্তীতে মডার্ন স্টেটে এসে একটা স্বার্থের রূপ নিয়েছে। তাই না? যার স্বার্থ বেশি আছে, যার স্বার্থ আপনি সুরক্ষা দিবেন, সেফ করবেন, তার সাথেই আপনার বন্ধুত্ব হবে। যার স্বার্থ রাখবেন না, সে আপনার শত্রু হয়ে যাবে। গতকালকের বন্ধু আজকে শত্রু হয়ে যাবে। এই যে বিএনপি, জামাত, কিছুদিন আগের বন্ধু আজকে আবার শত্রু হয়ে গেল। স্বার্থ, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক জিনিসগুলো পুরোটাই স্বার্থের উপর ভিত্তি করে বন্ধুত্ব এবং শত্রুতা। আমি না, আমার প্রশ্ন ছিল যে কোন বন্ধু রাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? না, আসলে পৃথিবীটা যে ওয়ার্ল্ড অর্ডারে চলে, সে জায়গা থেকে তো আমাদের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ভারতের জন্য প্রথমত যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন, প্র্যাগম্যাটিক্যালি, ভারতের অনেক সাংবাদিক অলরেডি এখানে চলে আসছে, 60 জন সর্বোচ্চ। তারা এখানে লাইভ পর্যবেক্ষক কত আছে? পর্যবেক্ষক এবার হচ্ছে শুধু ইউরোপিয়ান ইউনিয়নের 200, আইআরআই, জাপান এবার চির পর্যবেক্ষক পাঠাচ্ছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি অন্তত এত 15-16 বছরও দেখি নাই। পর্যবেক্ষক সাংবাদিক মিলায় 574 জন। সো প্র্যাগম্যাটিক্যালি যদি আপনি দেখেন, আমাদের এই নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন হওয়ার কথা ভারত। দেশ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বললে আবার অনেকে মাইন্ড করেন, ফেসিস্ট বলতে জোর করেন, এটাও ফেসিজম কিনা আমি জানি না। ভদ্রমহিলা এখন ভারতে আছেন, আমিও ছিলাম ভারতে 5-6 বছর। সো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে হতো, ওখানে ছিলাম। তো এখন সেই হিসেবে ভারত কনসার্ন হওয়ার কথা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে দেখানো হয় যে তারা আমাদের ব্যাপারে কনসার্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আসলে যতটুকু দেখানো হয় অতটুকু কনসার্ন নয় সম্ভবত। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা কনসার্ন, অনেক এনজিও আছে, সিভিল সোসাইটি আছে, বা অনেক অর্গানাইজেশন আছে যাদের স্বার্থ এখানে আছে, তারা অনেক কনসার্ন। কিন্তু সরকার হিসেবে অ্যাজ এ গভর্নমেন্ট, হোয়াইট হাউস বাংলাদেশ নিয়ে বোধ হয় অতটা কনসার্ন হওয়ার কথা না। অ্যাবসলিউটলি। তার চেয়ে বেশি ভারত আমাদের নিয়ে কনসার্ন, এবং কনসার্ন হওয়ারই কথা স্বাভাবিকভাবে। সে ভারত, চীন, এরা যেহেতু ভারত কনসার্ন, ভারতের জন্য চীনকে কনসার্ন হতে, এখন আবার ভারত চীন বন্ধু হয়ে গেছে, যেহেতু আমেরিকার কাছ থেকে কিছুটা ঝামেলায় পড়ছে মোদি সাহেব। তো এই জিওপলিটিক্যাল কনটেক্সটে আসলে রাশিয়া তত বেশি এগুলোতে ইন্টারফারেন্সে যায় না, আপাতত যাচ্ছে না, সে নিজে প্রবলেমে আছে। সো ওয়ার্ল্ড অর্ডারে এই মুহূর্তে আমাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার অবস্থানে আছে হলো ভারত আসলে। আচ্ছা, সেই ক্ষেত্রে যে সরকার আগামীকালকের ভোটের পর যে দল আসলে সরকার গঠন করতে যাচ্ছে, তার মাথায় তো এই ভূ রাজনীতির ব্যাপারটা বেশ স্ট্রংলি আছে। তার সাথে যদি আমি যোগ করি অর্থনৈতিক অবস্থা, তার সাথে আমি যদি যুক্ত করি বিনিয়োগ, এই সব কিছু মিলিয়ে জনাব ইউনূস, আপনার কাছে কি মনে হয় যে দলই সরকার গঠন করুক না কেন, সামনের দিনটি তার জন্য কেমন হতে যাচ্ছে? আমরা আসলে এবং লোন একই সাথে। আসলে আমি অনেকদিন আগে ব্যক্তিগতভাবে একটা লাইন লিখেছিলাম বিদেশের মাটিতে পা রেখে, যে আপনার দেশ কতটা উন্নত সেটা নির্ভর করে বিদেশে আপনি কতটা সম্মানিত তার উপর। অ্যাবসলিউটলি হাইলি লাইকড, সুপার ডুপার সহমত। আমেরিকান ইমিগ্রেশন তো দূর কি বাদ, ভারতের ইমিগ্রেশন আপনারা বেইজ্জত করে।
আপনি সেই রাষ্ট্র। এবং মানে সারপ্রাইজিংলি মালয়েশিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, আগামী 6 দিন তারা কোনো ই ভিসা দিবে না। তো এতটাই ডিস্ট্রাস্ট ভূরাজনীতিতে এবং পৃথিবীতে আমরা লোয়ার কাস্টে আছি, হিন্দুদের কাস্ট আছে না চারটা, লোয়ার কাস্টে বিলং করি আমরা। আসলে আমরা নিজেরাই যত অনেক কিছু মনে করি নিজেদেরকে এই ছোট্ট এরিয়াটাতে, কিন্তু পৃথিবীর যে ম্যাপ সেই ম্যাপে আমাদের অবস্থা খুবই বাজে, খুবই ডিসরেসপেক্টফুল অবস্থায় আছি। এবং আমরা সাম্প্রতিক ডক্টর ইউনূস সাহেব আমেরিকার সাথে যে চুক্তি করলেন ট্রেড, এটার মধ্যে অনেকে দেখাচ্ছেন যে আসলে আমরা অনেক জায়গায় সারেন্ডার করেছি তাদের সামনে, যদিও অনেকে বেটার বলছেন এটা কম্পারেটিভলি ভারতের চেয়ে। সো সামনের যে দিনটা পার্সোনালি ইফিশিয়েন্ট লিডার, আমাদের দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্যারিজমেটিক কোনো লিডার দেখতে পাচ্ছি না। পাশাপাশি আমাদের রাজনৈতিক পরিবেশটাও কোনো উন্নয়ন হয় না। আপনি একটা কথা বলেন গণঅভ্যুত্থান হয়ে গেলো সমাজ বদলানো, গণঅভ্যুত্থান কখনো সমাজ বদলায় না, গণঅভ্যুত্থান সরকার বদলায়, সরকার বদলালে সমাজ বদলায় না। না, কিন্তু আমরা তো ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছি, তাই না? গণঅভ্যুত্থানের মাধ্যমে ব্যবস্থার পরিবর্তন সম্ভবই না। সমস্ত রাজনৈতিক দল বলেছে যে এটা সোশ্যাল ফেনোমেনা, সোশ্যাল রাজনৈতিক প্যাটার্ন, পরিবেশের পরিবর্তন হবে, চর্চার পরিবর্তন এটা হবে। 20 থেকে 30, 40, 50 বছর দীর্ঘমেয়াদী কাজ, সমাজ বদলানো, ব্যবস্থা বদলানো। ইট ইজ নট 2 ইয়ার্স গেম। ট্রু। এটা 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 আপনার রক্ত বদলাইতে হবে, রক্ত ব্লাড চেঞ্জ করতে হবে আপনার। ইট ইজ নট অ্যাবাউট নেট গেম। 2 বছরের ডক্টর আলী রিয়াজের কাম এটা না। সো দ্য ইস্যু হলো যে বাংলাদেশে যেহেতু রাজনীতিও বদলাইলো না, দক্ষ করে নেতৃত্ব উঠে আসে না, বরং দুর্বল নেতৃত্ব দেখিতেছি। আবার অনেক দল আছে বাংলাদেশে যাদেরকে বিশ্ব খুব ভালো চোখে দেখেন না, বিভিন্ন কারণে ডাউট করেন, তারাও ক্ষমতায় আসতে পারেন। তো সব মিলিয়ে সামনের দিনটা চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য, সহজ নয় পথ। এবং আমাদের মধ্যে এক ধরনের যে আপরাইজিং হয়েছে তরুণ এবং নারী বিভিন্ন সোশ্যাল সেগমেন্টের মধ্যে, এটার কারণেও বাংলাদেশের বর্তমান অবস্থা অস্থির, কিন্তু আমরা দেখতে না পেলেও সমাজটা স্থিতিশীল না। সুতরাং সমাজকে স্থিতিশীল করা এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলো ডিল করা, এই সব কিছুকে ডিল করে ম্যানেজ করে একটা বেটার কিছু উঠাই আনতে পারবে এরকম নেতৃত্ব অন্ততপক্ষে তো দেখতে পাচ্ছি না দুই দলের মধ্যে, জামাত এবং বিএনপির মধ্যে। আমি আপনার কাছে আবার ফিরবো এই জায়গাটাতেই। হাসিব, অনেকেই বলছেন, অনেক সাংবাদিককেও বলতে শুনি এই কথাটা, যে যেই ক্ষমতায় আসুক না কেন সেই ক্ষমতার সেই রাজনৈতিক দলের বয়স হবে 2 বছরের একটু বেশি। কারণ জামাত, বিএনপি যদি ক্ষমতা আসে, জামাত হয়ে উঠতে পারে তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিরোধী দল। সেক্ষেত্রে আরো নানা জটিল অঙ্কের সাথে এটাও মানে বিরোধী দল তার কর্মকাণ্ড চালাতে থাকবে, বিএনপির জন্য টাফ হবে। আর যদি জামাত ক্ষমতায় যায় তাহলে বিএনপি এটা কোনোভাবেই মেনে নিবে না। আপনার কাছে কি মনে হবে, না আপনার পর্যবেক্ষণ কি? এটা অনেকে 14 সালেও বলছিল যে আগামী বছরের মধ্যে একটা ইলেকশন দিতে হবে, সেই ইলেকশন তো আর হয় নাই। আওয়ামী লীগ তো পরে হেলিকপ্টারে পালাইতে হয়েছে, তাই না? সো সাংবাদিক বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বড় বোনেরা, ছোট বোনেরা কেন এরকম প্রেডিকশন দিয়ে দেন গণকের মতো? আমার আই ডাউট। বিষয়টা আমি ওনার সাথে অ্যাড করতে চাই, সেটা অ্যাড করলে হয়তো আপনার এই প্রশ্ন উত্তরটা আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই মুহূর্তে যে বৈশ্বিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার মতো অনেস্টলি বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রেংথ দেখি না। এটা একটা বড় কারণ হইতে পারে। বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা উনি সবসময় বলতেন, শেষ করি, যে আপনার ইন্টারনাল পলিটিক্স যত স্ট্রং হবে আপনি তখন এক্সটার্নালি তত স্ট্রংলি মুভ করতে পারবেন। যেহেতু আমাদের ইন্টারনাল পলিটিক্স বেশ উইক, এবং উইক হওয়ার কারণে ভালনারেবল, ফলে আমরা ফরেন পলিসি ঠিক করতে পারি না। তো যদি আমার প্রতিবেশী কিংবা কোনো দূরদেশী কিংবা কাছের কেউ, পূর্বদেশীয় কেউ ঝামেলা না করে, তাহলে কোনো পলিটিক্যাল মানে কোনো সরকারকে 5 বছর ক্ষমতায় না রাখা এরকম বিদেশি শক্তি এইভাবে আগের মতো ইনভলভ হয় না। এটা হচ্ছে একটা বড় বিষয়। তাহলে লোকাল যারা, তাদের কত স্ট্রেংথ আছে, আমার ধারণা যারা অভ্যুত্থান করেছে, নতুন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে, তারা বিরক্ত এবং তারা কিছুটা ক্লান্ত। আর এরকম একটা সময় তৈরি হতে হয়তো বা আরো সময় লাগবে। এই সুযোগে রাজনৈতিক সরকার যে আসুক না কেন, সে যদি ভালো কাজ করে এবং সোশ্যাল স্টেবিলিটি নিয়ে আসে, তাহলে একটা ভালো কিছু হবে। বাট অনেস্টলি চ্যালেঞ্জ আছে, ভয়ঙ্কর চ্যালেঞ্জ আছে। আমরা ইউক্রেন ইস্যুতে যেমন ক্রাইসিস ফেস করেছি, হয়তো বা সামনে ওটা ছিল আমেরিকা, ইউরোপিয়ান এবং রাশিয়ানদের ক্রাইসিস। সামনে যদি চীন এবং আমেরিকা ঢাকায় তাইওয়ান ইস্যুতে ঝগড়া শুরু করে, আমি অবাক হব না।
জনাব ইউনুস, ওর সাথে যদি আপনি একটু অ্যাড করতে চান এই জায়গাতে ছোট করে, সেই উত্তরটাও একটু জানতে চাই যে আসলেই আপনি সেই দিন দেখেন কিনা। একই সাথে আপনি কি মনে করেন যে নির্বাচনের জন্য এত হাহাকার, নির্বাচন হলেই আসলে সুখের দিন শুরু হবে, এই যে একটা বার্তা রাজনৈতিক দলগুলি সবসময় দিয়ে আসলো, আসলেই শুরু হবে কিনা, নাকি আসলে আমাদের আনস্টেবল থেকেই যাবে এই সিচুয়েশন? না, আই ডোন্ট থিংক সো। যারা নির্বাচন চাইছেন তাদের চাওয়া তো লেজিট, মানে এতে সবকিছু না, বদলে এটা যাবে। সুখের স্বপ্ন দেখানো হলো, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর কাজই এটা, স্বপ্ন বেচা। ইটস ফাইন, কিন্তু বাট দ্য ইস্যু ইজ অ্যাকচুয়ালি নির্বাচনের মাধ্যমে একটা দেশ বদলাই যায় না আসলে। Exactly. না, আনস্টেবিলিটি এটা কি এটা কমবে? বাংলাদেশের যে আসলে অস্থিতিশীলতা এখন সমাজে চলে গেছে, রাষ্ট্রে না শুধু। এখন আসলে বাংলাদেশে কেউ কাউকে গুনে না, পাত্তা দেয় না। সকাল বিকাল আন্দোলন আপনি যে দেখতে পাচ্ছেন, Absolutely. মানে এনার্কি তৈরি হয়ে গেছে বাংলাদেশে একটা। এই এনার্কি রিজলভ করার জন্য যে লিডারশিপ দরকার সেটা আসলে নাই, পলিটিক্যাল স্ট্যান্ড নাই। এটা আনপ্রেডিক্টেবল আসলে, মানে বাংলাদেশের যে ফিউচার সেটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। তার মধ্যে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ডিপ স্টেট নামে একটা জিনিস কাজ করে, এটা মারাত্মকভাবে কাজ করে। আমরা যারা পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি তারা বলি MMA, মিডিয়া, মিলিটারি এবং অ্যাম্বাসেডর। এই ডিপ স্টেট, আমাকে বললেন এই ডিপ স্টেট আমরা মিলিটারি না, মানে মিডিয়ার মধ্যে সবাই তো আর তাই না? সবাই মিলিটারি না, মিডিয়ার মধ্যে। মিডিয়া, মিলিটারি এবং অ্যাম্বাসেডর, ডিপ স্টেটের ক্লিয়ারেন্স ছাড়া আপনি অনেক কিছু করতে পারেন না। এগুলো আবার পিছন দিয়ে অনেক গেম খেলে। সো মানে খুবই ভালনারেবল অবস্থা। আপনি তৃণমূল দেখা গেল খুব সাপোর্ট করতে সবকিছু গুছাই ফেললেন, দেখ দিয়ে হাদিরে গুলি করে সব আনস্টেবল করে দিল। Agreed. Highly agreed. Highly agreed. সো মানে এমনকি বাংলাদেশে যদি যে কোনো একজন আপরাইজ করবে, যে কোনো একটা মেধাবী ছেলে উঠে আসবে, ডিপ স্টেটের ক্লিয়ারেন্স ছাড়া পারবে না সে। মানে এভরিথিং অ্যাকচুয়ালি, মানে বিগ ব্রাদার ইজ ওয়াচিং। সো So how long Big Brother will watch? বাট আমি আশাবাদী মানুষ, আমি আশাবাদী হতে চাই ভবিষ্যৎ নিয়ে। এদেশে শেখ মুজিবকে নিয়ে অনেক বিতর্ক আছে, বঙ্গবন্ধুকে নিয়ে, বা ভারতের মহাত্মা গান্ধী আছেন। আই উইশ সামডে বাংলাদেশে অভিসংবাদিত সেরকম ক্যারিজম্যাটিক লিডারশিপ আসবেন, বাংলাদেশের পরিবর্তন হবে। যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে একটা আপরাইজিং হয়েছে, একটা রাজনৈতিক কর্মশালা গেছে 2 বছর ধরে, কিছুটা এক ধরনের এনার্কির মধ্য থেকে হলেও একটা কিছু বেরিয়ে আসবে। আই বিলিভ এই এনার্কি একটা রেভলিউশনের রূপ নেক, আমি প্রত্যাশা করতে চাই। সামনের দিনগুলো প্র্যাকটিক্যালি খুব টাফ হলেও সংকট নেতৃত্বের জন্ম দেয়। খুবই চমৎকার। আমি খুব দ্রুত শেষ করে দিতে চাই, একদম ছোট ছোট করে। আগামীকাল কত % ভোট আশা করছেন? কত শতাংশ ভোটার উপস্থিতি আশা আই এম করছেন? সরি, আমি প্রেডিকশন। হাসিব, কত শতাংশ ভোটার উপস্থিতি আশা করছেন? আমি এভাবে বলি, IRI বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা পূর্ব সমীক্ষা দিয়েছে, সেখানে মূলত তারা বলছে যে 21% ভোটার, তাদের সাথে কথা বলে মনে হচ্ছে যে বাংলাদেশের ভোট নিয়ে তাদের কোনো আগ্রহ নাই। যদি সেটা যদি একটা বেজ লাইন হয়, তাহলে বাকি 79% মানুষ ভোট দিতে যাবে। সেখান থেকে ম্যাক্সিমাম 50-55%, এর চেয়ে বেশি। 100% তরুণ যাবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। তরুণরা কত শতাংশ যাবে সেটা, আশার গল্পটা ওইখানেই শেষ হয়েছে, কারণ এরাই আশাটা তো দেখাবে। তরুণরা কত শতাংশ যাবে সেটা আসলে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করছে। কারণ এরা যখন তখন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার দেখে, স্ন্যাপচ্যাট দেখে আমার কাছে মনে হয় যে ঠিক করে। এবং ফ্র্যাঙ্কলি তরুণরা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, লেফট সবাইকে সমান তালে গালিগালাজ করে। তাদের চিন্তাধারা, পছন্দ, চাওয়া পাওয়া ইজ ডিফারেন্ট। খুব বেশি রাজনৈতিক দলের ইশতেহারে সেগুলা খুব বেশি অ্যাট্রাক্ট হয়েছে বলে আই ডোন্ট থিংক সো। মানে এদিন ঘুরে আমরা আসলে জনাব ইউনুসের সাইকেলেই চলে আসলাম, যে তাদের যাদের হাত ধরে আশা দেখবো আমরা, তারা খুব একটা অ্যাট্রাক্ট ফিল করছেন না। একদম। কিন্তু তারপরে তো আমরা আশা দেখতেই চাই, সময় শেষ, সেই আশার স্বপ্ন দেখেই শেষ করতে চাই। আমি আশা করবো নিশ্চয়ই কালকে ভোট দিতে যাবেন সবাই। অবশ্যই ভোট তো দিতেই হবে। জনাব ইউনুস খুব আস্তে মাথা নাড়ছেন, কিন্তু আমি চাই ভোট দিই নাই আমার জীবনে। কাল, এটা আমার প্রথম ভোট কালকে,
জীবনের প্রথম ভোট আমি আগামীকাল দিব। পছন্দনীয় নেতা আমার না সেকেন্ড হোক, টাইম, হ্যাঁ আমার সেকেন্ড টাইম 8-এ ভোট দিয়েছিলাম, 8-এ না ভোট ছিল, তো আমি ভেবে নিয়েছিলাম যে বড় দুই দল থেকে যে কোনো একজনকে ভোট দিব, গিয়ে দেখলাম যে দুইটাই আমার পছন্দ না, তো না, শেষ। বাট অ্যাটলিস্ট আমি আমার সিভিক রাইটটা প্র্যাকটিস করেছি। আমি সেই প্র্যাকটিসটা এবার করতে চাই, আমিও অন্তত। তো আনসিভিক। কিন্তু We can see that. আমরা সেটা দেখতে চাই, অথবা সামনের নির্বাচনে নিশ্চয়ই একটা কালির দাগ আপনার হাতে দেখতেই চাই। অনেক ধন্যবাদ জানাব ইউনুস এবং হাসিব, অনেক ধন্যবাদ, চমৎকার আলাপ। কালকে দিন ভালো যাক দুইজনেরই, এবং একই সাথে আপনাদেরও ভালো যাক। নিশ্চয়ই ভোট কেন্দ্রে সবার সাথে দেখা হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।